এক হাতে ভারী ও ধারালো একখানা কংক্রিটের ইট শহীদ বখাটেদের সামনে জমদূত হয়ে দাঁড়িয়ে আছে মেজর শিষ্যকর্তার। তার পায়ের কাছে একটু আগে মাটিতে লুটিয়ে পড়ছে ওদের এক সঙ্গী, যার পুরো মুখমণ্ডল মেজরের ইটের উপযুক্ত আঘাতে অর্ধথেতল মিলেমিশে এক বীভৎস নরককুণ্ড তৈরি করছে। সেই মৃত রক্তাক্ত দৃশ্য বাকি বখাটেদের গায়ে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। এই মেজরের একটু পিছে কাদায় রঞ্জিত ভেজা ঘাসের উপর মারাত্মক আহত হয়ে পড়ে আছে রক্তাক্ত মূসা। ম্যামকে বাঁচাতে গিয়ে বখাটের সাথে ধস্তাধস্তি, পেটের একপাশে সম্পূর্ণ বিক্ষত হয়েছে সে, যন্ত্রণায় ছটফট করছে। সামান্য দূরে একটি রাবার গ্যাসের আড়ালে নিজের ছেঁড়া জামাকাপড় বুকে চেপে ধরে থরথর করে কাঁপছে মেঘ। ওর কোমল গালে পশুর হাত, পাঁচ আঙ্গুলের কালশিটে ছাপ স্পষ্ট। ফেটে যাওয়া ঠোঁটের কোণে বেয়ে এখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। কাদা আর ঘাসে লেপ্টে থাকা এলোমেলো কুন্তল রাশিতে মেঘ এই মুহূর্তে চরম বিধ্বস্ত ও শায়িত এক চিলতে মতো দেখাচ্ছে। শীর্ষ পুরুষের চোখ যেন এই দৃশ্য কোনোভাবেই সহ্য হলো না। নিজের ভালোবাসা, নিজের হবু স্ত্রীর এই জঘন্যতম অবস্থা দেখে তার আর্মির সমস্ত হুঁশ, আইন কানুন এক নিমেষে হাওয়া হয়ে গেল। সে ডান হাতে থাকা রক্তমাখা ভারী ইটটা দিয়ে ফের সর্বশক্তি দিয়ে আঘাত হানল সামনে থাকা আর এক ছেলের মুখপানে। তীব্র ক্রোধ আর প্রতিশোধপরায়ণ শিষ্যকে এই মুহূর্তে আস্ত এক উন্মাদ রক্তপিপাসু জানোয়ারে পরিণত করছে। রাগে ওর চওড়া ছাতি আর পুরো দেহ থরথর করে কাঁপছে। কোন সাহসে হাত দিয়েছিস তোরা ওর গায়ে? কাকে বাজে স্পর্শ করছিস তোরা, শুয়োরের বাচ্চা? কাকে? আজ তোদের চিতার আগুনে আমি নিজেই জ্বলব, তোদের বংশ নির্বংশ করব। বখাটে এমনিতে চোখের সামনে সঙ্গীর এমন বীভৎস মৃত্যু দেখে প্রাণ হারানো চরম ভয়ে কাঁপছিল। তার উপরে এলাকার মেজর শিষ্যকর্তারকে কে না চেনে। যেমন ভালো অপরাধীর কাছে তেমন সে সাক্ষাৎ কালদূত। নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া হয়ে বাকি তিনজন একযোগে শিষ্যকে আক্রমণ করতে না বা মারতে উদ্যত হয়ে কোনো কিলকানারা পাচ্ছে না। মেজরের এক একটা আর্মি বুটের লাথি আর ডিফেন্সের মারের সামনে ওরা খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। এক নিরীহ মেয়েকে একা পেয়ে করতে খুব ভালো লাগে, তাই না তোদের? দেহের খুব চড়েছে হারামজাদারা। দাঁড়া, আজ তোদের সেই স্থায়ী ক্ষুধা আমি চিরস্তরে মিটিয়ে দেব। কথাটা শেষ হতে দলের অন্য একটা ছেলের প্যান্টের জিপার ধরে শক্ত আর্মি পরিত পা দিয়ে সজোরে এক লাথি হাঁকালো শিষ্য। পৈশাচিক এক যন্ত্রণায় আর্তনাদ ছেড়ে ছেলেটা ওখানে উল্টে পড়ে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল। এমন সময় এত কিছুর মধ্যে 7 জনের বখাটে দলের বাকি যে দুজন বেঁচে ছিল তাদের একজন আচমকা পেছনের অন্ধকারে আড়াল থেকে এসে শিষ্যর ডান বাহুতে ধারালো ছুরির এক পোঁচ বসিয়ে দিল। চামড়া চিরে ফিনকি দিয়ে রক্ত ছুটে আসতে খ্যাপাটে এক বর্ণসারে পরিণত হলো মেজর শিষ্যকর্তার। সে নিজের ক্ষতর দিকে না থেকে এক ঝটকে উল্টে ঘোরালো। ছেলেটা মেজরের সেই রক্তচক্ষু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে পালানোর পূর্ব মুহূর্তে শিষ্য চিল পাখির মতো জাপটে ধরে তার চোয়ালটা নিজের দুই লোহার মতো শক্ত হাত দিয়ে ধরে এক তীব্র মোচড় দিল। কর করে ঘাড়ের হাড় ভাঙা যাওয়ার বিভৎ শব্দ হলো। ছেলেটার চোখের মণি দুটো উল্টে গেল এবং এক সেকেন্ডও মাথায় সেখানে ইহলোক ত্যাগ করে মাটিতে আছড়ে পড়ল। চোখের সামনে একের পর এক হাড় কাঁপানো বীভৎস হোলি খেলা দেখে নিজের উপর বয়ে যাওয়া সেই কালবৈশাখী ঝড়ে তীব্র মানসিক চাপ সইতে পারল না 17 বছরের মেঘমালা। শরীর আর মনের সমস্ত শক্তি হারিয়ে সে এক লহমায় সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়ে গেল। ধূপ করে ভেজা মাটিতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে রক্তমাখা ইট হাতে শিষ্য ঝট করে পাশ ফিরে তাকালো। তার বুকের ভেতরটা যেন এক নিমেষে খালি হয়ে গেল যখন সে দেখল তার স্বাদের ব্ল্যাক বিউটি কাদামাটির মাখা ঘাসের উপর নিথর হয়ে পড়ে আছে। শিষ্য হাতের ইটটা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটে গেল মেঘের কাছে। হাঁটু গেড়ে বসে মেঘের সেই ক্ষতবিক্ষত মাথাটা নিজের বাম বাহুর উপর তুলে নিল। অন্য হাত দিয়ে মেঘের নরম গালে আলতো করে চাপড় মারতে মারতে উন্মাদের মতো চিৎকার করে বলল, এই এই মেয়ে, চোখ খোলো।
চোখ খুলে বলছি। অজ্ঞান কেন হলি? এই শিষ্য কাঠদ্বারের সামনে দাঁড়িয়ে থাকার সাহস তোর হয়? আর এই সামান্য কটা কুকুরের মরণ দেখে তুই চোখ বুজে ফেললি? চোখ খুলো মেঘমালা। ওদের আসল শাস্তি তো এখন দিব। ওদের শেষ দেখবি না তুই? ওরা তোকে ছোঁয়ার সাহস করছে। শিষ্যর বুকটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তার প্রাণ ওষ্ঠাগত। মেঘের এই চেতনাহীন দেহের বিধ্বস্ততা আর ওই ছিঁড়ে যাওয়া কুর্তি আর মেজরের চোখের ভেতরে আগুনকে এক অদ্ভুত অপরাধবোধে রূপ দিল। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের পরনে থাকা বাংলাদেশ আর্মির খাকি শার্টের বোতামগুলো সপাটে খুলে ফেলল। নিজের খালি গায়ে বৃষ্টির জল মেখে সেই চওড়া খাকি শার্টটা দিয়ে অন্তত যত্ন ও সম্মানের সাথে মেঘের শরীরের উপরি অংশ সুন্দর করে ঢেকে দিল। পাশে তখন নুসার চেতনাহীন দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শিষ্য এক হাতে মেঘের পিঠ আর অন্য হাতে হাঁটুর নিচে জড়িয়ে ধরে ওকে পাজা কোলে করে বুকে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই ঝোপঝাড় মারিয়ে ভারী বুটের শব্দে একদল সশস্ত্র সেনা সদস্য সেখানে উপস্থিত হলো। মুসার ব্যাকআপ কল পেয়ে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে গাড়ি নিয়ে ছুটে এসেছে। স্পটের এই বীভৎস লাশের স্তূপ আর মেজরের রক্তাক্ত শরীর থেকে সেকেন্ড ইন কমান্ড অফিসার স্যালুট ঠুকে আতঙ্কিত স্বরে প্রশ্ন করলেন, আর ইউ ওকে স্যার? সৈনিকের এই প্রশ্নে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না শিষ্য। তার চোখে তখন কেবল তার বুকে লেপ্টে থাকা মেঘের সেই ফ্যাকাশে মুখের দিকে। সে অন্তত বরফ শীতল ক্ষিপ্র গলায় তার আন্ডারে থাকা সৈনিকদের আদেশ দিলেন, মুসাকে এখনই গাড়িতে তুলো, দ্রুত রামু সিএমএইচে অ্যাডমিট করো। আর ওই বার্সাটগুলো মাটিতে পড়ে আছে, ওদের এখন ব্যবস্থা করো যেন কাল ভোর হওয়ার আগে এদের হাড়গোড়ের কোনো নিশানা এই রামুর মাটিতে না থাকে। আর এই ঘটনা যেন পাবলিকলি লিক না হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। সেনা সদস্যরা ক্ষিপ্রতার সাথে মেজরের কমান্ড পালনে নেমে গেল। ওদিকে তারা কোনো কিছু তোয়াক্কা না করে বুকে জড়িয়ে থাকা আতঙ্ক ও নিথর মেঘকে শক্ত বুকের চেপে ধরে শিষ্যের রাবার বাগানের অন্ধকারে বুক চিরে নিজের জীবের দিকে হেঁটে গেল। গবাদি পশুর এই পরিত্যক্ত আস্তাকুনে চারপাশটা শুরুতে স্যাঁতস্যাঁতে অন্ধকার আর খড়খড়ের গন্ধ। বাইরে তখন যেন পোলাই নেমেছে। বড় বড় গর্জন চলে তীব্র ঝড়, কালবৈশাখী ঝড় বইছে পুরো রামু উপজেলা জুড়ে। এই ঘন অন্ধকারের মাঝে ঝড়ের তাণ্ডব, রাস্তাঘাট প্রায় বন্ধ, গাছপালা ভেঙে পড়ার শব্দ হচ্ছে দূর থেকে। এমন মরণ ঝুঁকির মাঝে এই বিধ্বস্ত মেয়েটিকে নিয়ে সেনাবাহিনী কোয়ার্টারে ফেরা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। তাই প্রতিমধ্যে এই ফাঁকা ভাঙাচোরা আস্ত কুঁড়েই মেঘকে নিয়ে সাময়িক ঠাঁই দিয়েছে শিষ্য। ভেতরের এক কোণে থাকা শুকনো খড়ের গাদার উপর সে মেঘকে শুয়ে দিয়েছে পরম যত্নে। নিজের খাকি শার্টে মেঘের ক্ষতবিক্ষত শরীরটাকে ঢেকে দিয়ে পাশেই বসেছে। চোখ দুটো তার নিবন্ধ বাইরের অন্ধকারে পানে, কান খাড়া করে রেখেছে যে কোনো বিপদের আশঙ্কায়। হঠাৎ এক তীব্র আলো আকাশ ছেড়ে বিজলি চমকে উঠল। সেই ক্ষণিকের আলোয় শিষ্য তাকালো মেঘের ফ্যাকাশে নিতর মুখটার দিকে। অন্ধকারের মাঝে ওই মায়াবী রূপ যেন শিষ্যের চোখে স্পষ্ট ভাসছে। মেঘের সেই বখাটেদের কামড় ক্ষত হওয়া কোমল গালের উপর নিজের ডান হাত আঙ্গুলগুলো আলতো করে ছোঁয়ালো। ওর বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। শিষ্য আর নিজেকে ধরে রাখতে না পেরে একটু ঝুঁকে মেঘের ললাটের অগ্রভাগে নিজের শক্ত করে দাবালো। চোখ বন্ধ করে গভীর নির্জনতায় সে মেঘের পবিত্র সান্নিধ্য অনুভব করার চেষ্টা করলো। এতক্ষণ ধরে শিষ্যের বুকের মাঝে বয়ে চলা খুনের যে দামামা ঝড় উঠছিল, এই মুহূর্তে ছোঁয়ার মুহূর্তে এক শীতল ও শান্ত রূপ নিল। সে গভীর এক ঘোরের মাঝে মেঘের সারা আনন্দে যেন বখাটের দেওয়া প্রতিটি নোংরা স্পষ্ট সে নিজের ভালোবাসা দিয়ে ধুয়ে মুছে ছাপ করে দিতে চায়। তারপর মাথাটা মেঘের নিথর বুকের উপর আলতো করে রেখে ওকে দুই বাহুর শক্ত বাঁধনে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, তোর কিছু হলে আমি একেবারে শেষ হয়ে যেতাম। তুই হবার আর যাই হ, তুই সমাজের চোখে অপবিত্র হ, তবুও তুই আমার, শুধু আমার। আজ আজ যদি একটুখানি দেরি হতো, ছুটে গিয়ে যদি তোকে অক্ষত নয় পেতাম, বিশ্বাস কর আমি মরে যেতাম। এই শিষ্যকর্তার সেফ মরে যেত। এতটা সময় কঠিন ব্যবধানে নিজের সমস্ত আর্মি অহংকার আর কঠোরতা ভেঙে চুরমার হয়ে দুপোটা
তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল শিষ্য চোখ বেয়ে। সেই জল গিয়ে মিশে গেল মেঘের গলার ভেজা ত্বকে। নিজের জীবনের প্রথম পরাজয়টা আজ সে টের পাচ্ছে। বারবার মেজরের মনে হচ্ছে সে ব্যর্থ। তার এত বড় গোয়েন্দা নেটওয়ার্ক, এত কড়া নজরদারির পরও সে নিজের মেঘকে সঠিক সিকিউরিটি দিতে পারেনি। এই অপরাধবোধ তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। সে মেঘের গলার কাছে মুখ গুজে একবার গভীর আবেগে ফিসফিসে বলল, তোর দেহের প্রতিটি ক্ষত, প্রতিটি কলঙ্ক আমার কাছে স্বর্গের পুষ্পরঞ্জিত মালার মতো পবিত্র রে। অবশ্যই তুই যেমনই হোস, যে অবস্থায় থাকিস না কেন, তুই শুধু আমার, শুধু আমার, একান্ত আমার। মেঘের দেহের মৃদু নড়াচড়া আর ওলটপালট হওয়া শ্বাস টের পেতে শিশু চট করে বুকের উপর থেকে মাথাটা একটু সরিয়ে দূরত্ব বজায় রাখল। ঠিক মিনিট তিনেকের পর মেঘের ভারী হয়ে যাওয়া চোখের পাতা দুটো আধো করে উন্মুক্ত হতে শুরু করলো। কিন্তু চোখ মেলতে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছু ওর দৃষ্টির সামনে প্রকাশিত হলো না। ধীরে ধীরে অবচেতন মস্তিষ্ক যখন ওকে রাবার বাগানের সেই নারকীয় ঘটনা কথা একে একে মনে করিয়ে দিতে লাগলো, অমনি এক তীব্র আতঙ্কের ভীতি নতুন করে ওর বুকে এসে জেঁকে বসলো। এক ঝটকায় ধরপড়িয়ে খড়ের গাদার উপর উঠে বসে বলল, আমি কোথায় রাইসা তানিয়া? মেঘের সেই কাঁপা কাঁপা ভীতু গলার কর্ণ যেতে মাটির উপর অন্ধকারে আড়ালে বসে থাকা শিষ্য এক শান্ত ও গভীর ঘরে বলল, শান্ত হ। আপাতত আমরা একটা পরিত্যক্ত গরুর আস্থা করে রয়েছি মেজর সাহেব। অন্ধকারে চিরে সেই এই পরিচিত ধারালো অথচ ভরসাজনক কণ্ঠস্বর কানে যেতে মেঘ একদম হতবাক হয়ে গেলেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে যেন মনে মনে এই পরিস্থিতির সত্যতা যাচাই করে রাখলেন। ওদিকে মেঘের এই কাঁপানো রুটে মেজর সাহেব সম্বোধন শিষ্যর কাছে বরাবরের মতো বড় শ্রুতিমধুর আর পরম কর্ণ শান্তিময় লাগলো। কি এক জাদুকরী টান আছে এই দুটো শব্দের মধ্যে, তার শিষ্যের জানা নেই। আর জানলেও এই মুহূর্তে নিজের ভেতরের প্রশান্তির কারণটা সে কোনোভাবে রোধ করতে চাইবে না। আমি? শিষ্য অন্ধকারে মাথা নেড়ে সায় দিল। কিন্তু কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এখানে এত অন্ধকার। মেঘ দুই হাতে সামনে বাড়িয়ে অন্ধকারে দেওয়ালে হাত টানার চেষ্টা করলো। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখানে কোনো বিদ্যুৎ নেই। মেঘ আর কোনো কথা না বাড়িয়ে খড়ের উপর নিজের দুই হাঁটু বুকের কাছে টেনে গুটিসুটি মেরে বসে রইল। একটু আগে যে মেয়েটি নরপশুদের হাত থেকে বাঁচাতে মরিয়া হয়ে দৌড়েছিল, সেই চঞ্চল মেয়েটি কেন যেন এখন ওই হিংস্র মিলিটারি মেজরের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আছে বলে মনে হচ্ছে। হঠাৎ করে রাবারের বাগানে সেই অপবিত্র নোংরা স্পর্শগুলি সারা কায়ায় লেগে আছে মনে হতে মেঘের গা রিরি করে উঠল। সে এক তীব্র ঘৃণায় নিজের দু হাত দিয়ে শরীরের চামড়া ঘষে ঘষে সেই নোংরা দাগগুলো ওঠাতে গেল। কিন্তু হাতটা নিজের বাহুর উপর যেতে আচমকা চমকে উঠল, কারণ যেখানে ওর নিজের সিল্কের কুর্তা ছেঁড়া জামা কাপড়ের পরিবর্তে এক রাজকীয় কাপড়ের অস্তিত্ব টের পেয়ে গেল। কাপড়টি ভীষণ মোলায়েম, আর তা থেকে অদ্ভুত মিষ্টি এক সুবাস ছড়িয়েছে। মেঘ একটু থমকে গিয়ে নিজের বুকের কাছে হাত রাখতে বুঝতে পারল এটা ওর নিজের ওড়না বা জামা নয়, বরং আস্ত একটা পুরুষালী শার্টের অস্তিত্ব। অন্ধকারের মাঝে কাপড়ের কলারটা আলতো করে নিজের নাকের কাছে টেনে নিতেই মেঘের বুকের ভেতরটা এক অজানা শিহরণে কেঁপে উঠল। ও এক লহমায় নিশ্চিত হয়ে গেল যে এটা স্বয়ং মেজর শিষ্য কার্দারের গায়ের শার্ট, কারণ এই কাপড়ের সুতোয় সুতোয় মিশে আছে শিষ্য সে চেনা সিগনেচার সুবাস, দামি তামাক আর কাঠের কড়া নেটের মিশ্রণে তৈরি টমফোর্ড টোবাকো ভ্যানিল পারফিউমের রাজকীয় স্মেল। তার সাথে মেজরের শরীরের পুরুষানি ঘামত্ব স্মেল মিলেমিশে এমন এক তীব্র মায়াবী টান তৈরি করছে, যা এই দুর্যোগ রাতে মেঘের অবদ্ধ মনকে এক অচেনা ঘোরের মাঝে আচ্ছন্ন করে টানতে লাগলো। এতক্ষণ নিকষ আধারে থাকার ফলে হুট করে চোখের সামনে তীব্র আলোর অস্তিত্ব অনুভব করতে মেঘের কপালটা কুঁচকে গেল। ও দুই হাত দিয়ে চোখ দুটো আড়াল করে এদিক ওদিক তাকাতে দেখতে পেল পরিত্যক্ত আস্থা করে এক কোণে পড়ে থাকা একটা বড় কাঠের লাঠির মাথায় শুকনো খড় আর চটের বস্তা পেঁচিয়ে মশাল বানিয়ে আগুন জ্বালিয়েছেন শিষ্য। আগুনের সেই লেহিলান শিখায় তাণ্ডবে সারা ঘরে কাঠ আর মাটির দেওয়ালে আলো ছায়ার এক মায়াবী রশ্মির চলাচল বেড়ে গেল। তুমি রামুর
রাবারের বাগানে ভর সন্ধ্যায় একা একাই কী করছিলে মেঘমালা? আচমকা শিষ্যের এমন গম্ভীর ও রাশভারী প্রশ্ন শুনলে মেঘ নিজের চোখের উপর থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো মেজর দিকে। আগুনের আলোয় ও স্পষ্ট দেখতে পেল শিষ্যের শরীরে এখন আর খাকি শার্ট নেই। ওর পরনে কেবল একটা ডার্ক গ্রিন কালারের ট্যাঙ্ক টপ আর আর্মি ট্রাউজার, এর বেশি কিছুই নেই। ট্যাঙ্ক টপের ভাগ্যে শীর্ষের চওড়া ছাতি আর সুগঠিত পেশিবহুল দুই বাহু আর কাজে কাজে থাকা সুঠাম শরীরটা আগুনের আলো চকচক করছে। ডান বাহু সেই চিলতে ক্ষয়ে রক্ত এখন জমাট বেঁধে কালো হয়েছে। মেঘের এমন পুরুষালী অভাব দেখে এক লহমায় তীব্র লজ্জা লাগলো। সন্ধ্যার সে বীভৎস স্মৃতি মনে আসতে ভেতরে ভেতরে আবার অস্থির হয়ে পড়ে গেল। সে মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আমি গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে ভালো কথা, কিন্তু তোমার ফ্যামিলি কোথায়? এত বড় একটা বিপদের সম্মুখীন হলে ওই নরপশুগুলো তোমার গায়ে হাত তোলার সাহস করলো, অথচ তোমার ফ্যামিলি কাউকে কোথাও দেখতে পায়নি কেন? শিষ্যের প্রতিটি প্রশ্ন যেন এক একটা তীরের মতো এসে বিঁধছে মেঘের বুকে। ও বুঝতে পারল না মেজর কিভাবে ঠিক সময়ে ওখানে পৌঁছলো। সে নিজের নখ খুঁড়াতে খুঁড়তে আমতা আমতা করতে লাগলো। মেঘকে ওভাবে চুপ থাকতে দেখে শিষ্য এবার বাঘের মতো ধমকে উঠল, কী হলো? মুখ বন্ধ করে আছো কেন? উত্তর দাও। শিষ্যের এই বজ্রকঠিন ধমক শুনে মেঘের ভেতরে 17 বছরের মেয়েটি ভয়ে কেঁপে উঠল। ও আর কোনো কিছু লুকানোর সাহস পেল না। কাঁপা কাঁপা গলায় এক নিঃশ্বাসে সব সত্যি বলে দিল। কিভাবে ফ্যামিলিকে না জানিয়ে মায়ের বারণ অমান্য করে তাকে মিথ্যে বলে বাবার অজান্তে বন্ধুদের সাথে ঢাকা থেকে পালিয়ে এসেছে। যদিও শিষ্যের জানা, তবুও মেঘের মুখ থেকে সবটা শোনা হতে শিষ্য এক প্রকার চেঁচিয়ে উঠল, তুমি কি পাগল মেঘমালা? বর্তমান বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি কেমন তা তোমার জানা নেই? কোন সাহসে, কিসের ভিত্তিতে একটা মেয়ে হয়ে একা একা ঢাকা থেকে চট্টগ্রামে এসেছো? আর কাকে নিয়ে এসেছো এই নির্জন বাগানে? আমার আমার ফ্রেন্ডরা ছিল সাথে। মেঘের গলা বুঝে এলো। শিষ্য এবার এক চরম তাচ্ছিল্যে হাসি এসলো। ওর চোখ দুটো তখন জ্বলছে উপহাসের আগুন। ফ্রেন্ড? তা তোমার সেই সোকল মহান বন্ধুরা এখন কোথায়? বিপদের সময় তোমাকে কোন চুলে ফেলে রেখে চলে গেল? মেঘের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। ওর নিজের বুকের ভেতরটা এখন একই প্রশ্নে তোলপাল করছে। রাইসা, ফাতিয়া, মা, তানিয়া ওরা কি একবারের জন্য পেছনে তাকায়নি? ওরা কি দেখেনি মেঘ ওদের সাথে নেই? কিভাবে নিজেদের খেয়ালে মেঘকে এভাবে মৃত্যুর মুখে ফেলে চলে গেল ওরা? মেঘ কোনোভাবে কুল পায় না। ও চোখ ফেটে আবার জল আসার উপক্রম। শীর্ষ লাঠিটা মাটিতে গুঁজে মেঘের ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। আগুনের আলো ওর মুখটা এখন এক নিষ্ঠুর শাসকের মতো দেখাচ্ছে। সে কঠিন গলে বলল, নিজের এই অতিরিক্ত পাকামি আর অভদ্রতার জন্য আজ নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছ। এবার বাড়ি ফিরে তোমার ফ্যামিলিকে মুখ দেখাবে কীভাবে? বলতে পারবে তাদের সত্যিটা? ভুল, একেবারে ভুল ভাবছেন আপনি। শিষ্যের মুখ থেকে সব হারিয়েছে শব্দটা শোনা মাত্র মেঘের ভেতরে সমস্ত নারীত্ব আর আত্মসম্মান একযোগে চিৎকার করে উঠল। সে নিজের গায়ে সেই খাকি শার্টটা শক্ত করে মুঠোয় চেপে ধরে ঘরের উপর হাঁটু গেড়ে বসে তীব্র আকুলতা চেঁচিয়ে বলল, আমার সতীত্ব নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি আমার। ওই পুরুষ আমায় বাঁচিয়েছে ওই পুরুষ আমায় বাঁচিয়েছে। শেষ মুহূর্তে উনি এসে হায়নাদের হাত থেকে আমায় একেবারে অক্ষত বাঁচিয়ে নিয়েছে। কথাটা বলতে বলতে মেঘের চোখে বাড়িধারা গাল চুয়ে শিষ্যর দেওয়া খাকি শার্টের উপর টুপটুপ করে পড়তে লাগলো। মেঘ যেন পুরোপুরি হাইপার হয়ে যায়। ওর পুরো শরীর কাঁপতে থাকে, নিঃশ্বাস ভারী হয়েছে। কিন্তু মেঘের এই চরম উথাল পাথাল অবস্থা থেকে শিষ্যর মুখে কোনো বাড়তি অনুভূতি প্রকাশ ঘটায় না। তার ভেতরে কঠোর মিলিটারি সত্তা মনে মনে সায় দেয়। এই মানসিক শাস্তিটুকু মেঘের প্রাপ্য ছিল। নিজের পরিবারের অনুমতি ছাড়া মাকে মিথ্যে বলে এত দূর একা একা চলে আসা যে মারাত্মক ভুল করছে তা ওর মগজে চিরতরে ঢুকে যাওয়া উচিত ছিল। আমি পবিত্র, বিশ্বাস করুন আমি পবিত্র। মেঘ নিজের দুহাত দিয়ে নিজের চুল টানতে লাগলো, নখ দিয়ে আননে আঁচড় কাটতে লাগলো এক উন্মাদনায়। শিষ্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে এসে মেঘের মুখোমুখি খড়ের উপর বসলো। তারপর অন্তত শক্ত অথচ কোমল মুঠে মেঘের ছটপট করা দুই হাত নিজের কবজিতে বন্দি করে ওর আত্মঘাতী
আঁচড় দেওয়া থেকে বিরত করলো। মেঘের চোখের দিকে তাকিয়ে বরফ শীতল শান্ত গলে বলল, এই পৃথিবীটা বিশাল মেঘময়, এখানে জনসংখ্যা অধিক, কিন্তু আসল মানুষের সংখ্যা বড্ড নগণ্য। চারপাশে শুধু অমানুষদের রাজত্ব। তাদের অধিকাংশ যদি পুরুষ হয়, তবে পাশে থাকা নারীদের সংখ্যা নেহাত কম নয়। পুরুষদের সহজে চেনা যায়, কারণ ওরা সরাসরি ভক্ষক, আর নারীরা হলো পেছন থেকে বিনষ্টকারী। ঠিক যেমন তোমার বান্ধবীরা তোমাকে ফেলে চলে গেছে, তুমি এই পৃথিবীতে যেখানে যাই না কেন এই ভক্ষক ও বিনষ্টকারীদের পাবে। তাই এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাও, তবে নিজে আগের থেকে ভেতর থেকে তৈরি হও। নিজের কোমল কায়াকে আত্মরক্ষা করার সমস্ত কূটকৌশল তোমাকে জানতে হবে। মেঘের ছটফটানি শিষ্যর এই ভারী এবং বাস্তবসম্মত কথার পরিপ্রেক্ষিতে থামে না। ও তখনও ফুঁপিয়ে কাঁদছে। শিষ্য ওর হাত দুটো আলতো করে ছেড়ে দিয়ে ওর চোখের দিকে তাকালো। নিজের কাছে তুমি শুদ্ধ মানে তুমি শুদ্ধ, নিজের বিবেকের কাছে তুমি পবিত্র মানে তুমি পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী। মনে রেখো, এই দুনিয়ায় এসেছো একা, চলে যেতে হবে একা। সমাজ ও চারপাশ সবাই তোমাকে বিশ্বাস করবে না, আর তাদের বিশ্বাসের সার্টিফিকেট তোমার কোনো প্রয়োজন নেই। শিষ্যের এই অদ্ভুত আর গভীর আশ্বস্ত করা পুরুষালী বাণী যেন এক তীব্র জাদুর মতো কাজ করলো 17 বছরের মেয়েটির উপর। এতক্ষণে জমে থাকা সমস্ত ভয়, লজ্জা আর মানসিক ট্রমা এক নিমিষে বাদ ভাগলো। মেঘ নিজের অজান্তে এক গভীর অবচেতন টানে শিষ্য সেই চওড়া উন্মুক্ত অনাবৃত বুকে নিজের মাথাটা ঠেকে দিল। শিষ্য একটু থমকে গেল, তারপর পরম স্নেহ ও অধিকারবোধে মেঘের সেই ভেজা রেশমি নিজের মাথায় একখানা হাত রাখলো। আর মেজরের সেই স্নেহের স্পর্শ পাওয়া মাত্র নিজের ভেতরে সর্বশক্তি দিয়ে ডুকরে চিৎকার করে কেঁদে উঠল মেঘ। শিষ্যের ট্যাঙ্ক টপটা ওর চোখের জলে নিমেষে ভিজে একাকার হইল। সে বারবার হাহাকার করে বলতে লাগলো, ওরা আমায় ছুঁয়েছে মেজর সাহেব, ওরা ওই নোংরা হাতগুলো দিয়ে আমায় খুব বাজে বাজে ছুঁয়েছে। আমি আমি কাল সকালে নিজে আয়নার সামনে দেখব কিভাবে, কি কুৎসিত, কি বীভৎস ছিল সেই দৃশ্য। আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। আমায় আমায় আপনি মেরে ফেলুন মেজর সাহেব, আল্লাহর হস্তে আমায় আপনার ওই বন্দুক দিয়ে আমায় মেরে ফেলুন। মেঘের এই বুক ফাটা আর্তনাদ শিষ্যের ভেতরে প্রেমিক পুরুষের হৃৎপিণ্ড যেন ছিঁড়ে ফেলল। সে আর কোনো দূরত্ব না রেখে মেঘকে নিজের ইস্পাতের বুকের মাঝে আরো শক্ত করে চেপে দিল, যেন পৃথিবীর কোনো অপশক্তি আর কোনোদিন এই মেয়েটিকে স্পর্শ করার দুঃসাহস না পায়। সারা রাত এভাবেই কেটে গেল। মেজরের চওড়া ছাতির মুখে গুজে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্তির চরম সীমায় পৌঁছে মেঘ গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু শিষ্যর চোখের পাতায় ঘুমের কোনো নাগাল পাওয়া গেল না। সে সারা রাত একইভাবে জেগে রইল। বাম হাত দিয়ে মেঘের পিঠের উপর মেজরের সেই খাকি শার্টের আবরণ ঢেকে রাখলো, আর ডান হাত দিয়ে মাথায় বিলি কেটে দিল। ভোরের দিকে একসময় মশাল বানিয়ে জ্বালানো সেই আগুনটা পুরোপুরি নিভে ছাই হয়ে গেল। আস্তা করে আবার আবছা অন্ধকার নেমে এলো। তাও নিভল না শিষ্যের চোখের অতন্দ্র পাতা, আর তার চোখ দুটো অন্ধকারের মাঝে বাঘের মতো জল করতে লাগলো। বাইরে তখন ঝড়ের তাণ্ডব কমেছে। ঝুম বৃষ্টির শব্দ আর মৃদু রিমঝিম শব্দে পরিণত হয়েছে। এই শেষ রাতে নিস্তব্ধতা চিরে কাছে পিঠে কোনো দোকান বা ঘরের এফএম রেডিও হতে বাতাস ভেসে আসছে এক অতি মনোমুগ্ধকর পুরনো রোমান্টিক গানের প্রতিটি ছন্দ মায়াবী সুর ও রিলিক্স। সেই গানের সুর যেন এই ভাঙ্গা আস্তাকুড়ির গুমোট হাওয়াকে এক লহমায় বদলে দিল। এই দুই চঞ্চল কঠোর হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা আদিম প্রেমিক সত্তাকে এক নতুন ভরে উজ্জীবিত করার তীব্র তাগাদা এনেছে। হালকা হাওয়ায় মন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। মেজর শিষ্য কর্তার পর্ব 7। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নিয়মিত গল্প দেব, চ্যানেলের সাথে থাকবেন, শেষ অবধি দেব।